মনে আছে আমরা কিছু একদম বেসিক লেভেলে এই এন্ট্রিগুলো আপনারা সবাই জানেন, তারপর ডিসকাস করেছিলাম, এবং সেইখান থেকে লেজার প্রিপারেশন নর্মালি আমরা জানি, কিন্তু অটোমেটেড অ্যাকাউন্টিং সিস্টেমে আসলে এই কাজটা আমরা যেটা ম্যানুয়ালি শিখছি এটা অটোমেটেড হয়, বাট ম্যানুয়ালি আমরা যদি এটা না জানি তাহলে আসলে সফটওয়্যারের কিভাবে কাজ করে এবং ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো, বিজনেস সফটওয়্যার গুলো কিভাবে কাজ করে এই রিলেশনগুলো বুঝতে হয়। তো আমরা ওই ট্রায়াল লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম, ট্রায়াল ব্যালেন্সের পরে বলছিলাম কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়, অ্যাডজাস্টমেন্ট দেখিয়েছিলাম, এবং সেইখান থেকে আমি বলেছিলাম যে সিওজিএসটা আসলে আসে, এটা ডিপেন্ড করে হচ্ছে বিজনেস নেচার, ইটস ডিপেন্ড অন দ্য বিজনেস নেচার। ইফ ইউ আর dealing with the merchandising business, I mean the finished good, you are not involved with a total manufacturing process. Either you do your business with a finished good, I mean purchase or import finished good, and accordingly you sell out the finished good. This is called merchandising process, merchandising business. And another business is basically service business. So in these two case, basically the accounting system is very simple, because the inventory means the finished good inventory. There is no working progress inventory, there is no raw material inventory, there is no packing material inventory. আর সার্ভিসের ক্ষেত্রে তো আসলে ইনভেন্টরি থাকেই না ওই অর্থে, হ্যাঁ, হয়তো কিছু আপনার সাপ্লাইজ বা ইয়ে থাকে। তো এইখানের পরে এসে আমরা বলছিলাম যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করেছিলাম, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা এসে বলছিলাম যে আমরা এই নোটগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। নোটগুলো এখান থেকে না দেখিয়ে আমাদের বিসলিউশনের একটা রিয়েল অ্যাকাউন্টস কিছুটা ফিগার চেঞ্জ করে আমরা ওইখানে একদম অ্যাকর্ডিং টু দ্য লিস্টেড কোম্পানিজের জন্য যেরকম ফাইন্যান্সিয়াল নোট, সরি কোয়ালিটিভ নোটগুলো, যেটা হচ্ছে ডিসক্রিপটিভ নোট, এবং সঙ্গে সঙ্গে আপনার এই ফাইন্যান্সিয়াল যেটা নিউমেরিক্যাল ফিগার সেটার নোটটা আমরা ওইখান থেকে দেখেছিলাম। তারপরে এখন আমরা আসলে সব ডিসকাশন হয়ে গেছে, আমরা বাকি আছে ক্যাশ ফ্লো এবং ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট। সো আমরা আজকে এই ডিসকাশনটায় থাকবো, সেটা হচ্ছে দিস ইজ আওয়ার টপিকস is basically how to prepare a profit and loss and other comprehensive income. So আমরা এইটা যখন আমরা স্কুলে যখন আমাদের 9-10 অ্যাকাউন্টিং বই করেছি, ইন্টারমিডিয়েট করেছি, দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা একটা জিনিস বলতাম, সেটা বলতাম হচ্ছে যে প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপরে বলতাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর তাহলে আরেকটা অ্যাকাউন্ট করতাম ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, তারপরে করতাম হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এবং পরে ব্যালেন্স শিট, এবং এর ভিতরে রিটেন আর্নিং স্টেটমেন্ট থাকতো। বাট এটা আসলে আইএফআরএস যখন আসলো, আই মিন আফটার 2000, এই ইনকাম স্টেটমেন্টের নামটা চেঞ্জ হয়ে গেল। সো এই নামটা কি আসছে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো আমি এর ডিটেইল আইএফআরএস লিঙ্ক থেকে শুরু করে আজকের ক্লাসে কভার করব, বাট আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে এই নামটার মিনিংটা কি, এখানে কি কি কন্টেন্ট থাকবে বলে আপনি আশা করছেন? কেউ একজন বলবেন কাইন্ডলি, জুবায়ের বা অন্য কেউ? স্যার হ্যালো। জি বলেন স্যার, এখানে আসবে হলো স্যার রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড আমাদের যাবে, তারপরে স্যার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স যাবে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মার্কেটিং কস্টগুলো আসবে স্যার। এরপরে স্যার এখানে ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ইনকাম যদি থাকে এটা আসবে, ফাইন্যান্স কস্ট থাকলে ম্যানেজ যাবে। এবারে স্যার ট্যাক্সের যদি কোনো ইয়ে থাকে স্যার, এখানে ওই যে প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমাদের ইনকাম ট্যাক্সটা বাদ যাবে স্যার এখানে। আর কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে স্যার ওপেনিং ইনভেন্টরি আসবে, এর সাথে যদি পারচেস কোনো র মেটেরিয়ালস করি, আদার্স ডাইরেক্ট কস্ট থাকলে স্যার এটা অ্যাড হবে, ডিপ্রিসিয়েশন ডাইরেক্ট মেটেরিয়ালগুলো অ্যাড হবে, এবার ক্লোজিং ইনভেন্টরি থাকলে ম্যানেজ যাবে স্যার। আর আদার কম্প্রেসিভ ইনকাম স্যার এখানে আসবে হলো যদি স্যার আমার যে অ্যাসিড থেকে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট থেকে গেইন আর লস থাকে স্যার, এখানে আদার কম্প্রেসিভ ইনকাম হিসেবে কিছু আসবে স্যার। মোটামুটি ভাবে আপনাটা ঠিক আছে, বাট ঠিক আছে, আপনি সাউন্ডটা বন্ধ করেন একটু, থ্যাংক ইউ। সো এর বাইরে যে কথাটা উনি বললেন, অন্য কেউ কিছু অ্যাড করবেন? কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে বলবো যেটা আসলে আপনাদের জন্য এই কোর্সটার মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিকস নিয়ে এখন ডিসকাস করবো। এই জন্য জিজ্ঞেস করছি যে আপনাদের
আন্ডারস্ট্যান্ডিং এর কি বলবেন কেউ? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, এই লোনগুলি কিভাবে দেখাবো ফাইন্যান্সিয়াল ইয়া স্টেটমেন্টে বা লোন কম্প্রিহেনশন ইনকামে? হ্যাঁ, লোনের ব্যাপারটা, মানে হিউজ পরিমাণ লোন, যেমন অনেক ইনস্টলমেন্ট থাকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট গুলি, এটা কি ব্যাংক চার্জের সাথে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স হিসাবে দেখাবো না আলাদা হেড করে দেখাবো? এই টোটাল প্রসিডিউরটা একটু দেখাবেন। আর হচ্ছে রিয়েল এস্টেটের মধ্যে স্যার অনেক সময় এক্সপেন্স হতেই থাকে 4 বছর 5 বছর পর্যন্ত। যেমন একটা প্রজেক্ট শুরু হয়, এই প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে 5 বছর 7 বছর সময় লাগে। এই মাঝখানে যে এক্সপেন্স গুলি হয়, এটা আমরা কিভাবে দেখাবো? বা আমরা কোনো ইনস্টলমেন্ট পেলাম, এই ইনকামিং পেলাম, তখন এটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেখাবো? এগুলোর মধ্যে স্যার আমার কিছু কনফিউজড লাগে আসলে করতে যায় যখন প্র্যাকটিক্যালি করি আর কি স্যার। ভেরি গুড কোশ্চেন। আমি কোশ্চেন বুঝতে পেরেছি। সো দুইটা হইতে পারে, আপনার কোশ্চেনটা দিয়েই শুরু করতে পারি, যদিও এটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, মানে আমি যেভাবে একদম ডিটেইলে পড়াতে চাচ্ছি তার সাথে একটু ডিফারেন্ট হয়, বাট এটা স্যার আস্তে আস্তেই দেখান, তবে আমি এটা অ্যাড করলাম আর কি কোশ্চেনটা। রিলেভেন্ট কোশ্চেন। তো আচ্ছা, এবার বলেন তো লাস্ট দিনের আপনি যে কোশ্চেনটা করলেন, আমি ওই যেহেতু স্ক্রিন দেখছি আপনার চেহারা দেখছি না, আপনার নাম কি ভাই? জি, আমার নাম হাবিবুর রহমান স্যার। হাবিবুর রহমান, আপনি বলেন তো। হাবিবুর রহমান, হাবিব। জি হাবিব, গত ক্লাসে আমরা আইএফআরএস 15 রেভিনিউ রিকগনিশন করছিলাম। জি জি। ওখানে আপনি যে রিয়েল এস্টেটের এক্সাম্পলটা দিলেন, ওই ব্যাংক লোন এবং তার ফাইন্যান্সিয়াল চার্জ নিয়ে পরে বলি, ওই যে রিয়েল এস্টেট কোম্পানির যেটা বললেন, ওইটা কোন আইএফআরএস অনুযায়ী হবে এবং ওর সাথে কোনো মিল কি পাওয়া যায়? ওই লাস্ট ক্লাস যেটা করছিলাম, বলেন তো আপনি, মানে এটা কি আইএফআরএস 15 অনুযায়ী হবে না অন্য কোনো আইএফআরএস অনুযায়ী হবে? স্যার আইএফআরএস আসলে আমি ওইভাবে এত বেশি ডিপলি পড়ি নাই স্যার। আপনার বইটা নিয়ে আমি পড়ার জন্য করতেছি আর কি। ওকে, কোনো অসুবিধা নেই, আমি ক্লিয়ার করি আপনাকে। একদম পারফেক্ট, থ্যাংক ইউ। সো ওনার কোশ্চেনটা আগে একটু বলে নেই, অন্যদের আপত্তি না থাকলে। এটা ইন্টারেস্টিং, আপনাদের সবার জন্যই লার্নিং। আমি শুরু করব আমার প্ল্যানিং এ। জি স্যার, বলতে হ্যাঁ অবশ্যই স্যার। রাইট, কোশ্চেনটা হচ্ছে, সে একটা কোশ্চেন করেছে যে রিয়েল এস্টেট কোম্পানি, হ্যাঁ, তো রিয়েল এস্টেট আর যেটা ওই ফাইন্যান্সিয়াল চার্জ বলছে, এটারই পার্ট, ওটা এমনি অটোমেটিক চলে আসবে, একটু বলি। রিয়েল এস্টেট কোম্পানি যে ন্যাচারে রেভিনিউ রিকগনিশন করতে পারে, সেইটার রিলেটেড একটা আইএস ছিল। আপনারা একটু নোট রাখেন, সেই আইএসটার নাম ছিল আইএস 11। এটা অনেক দিন ছিল, আইএস 11টা অনেক দিন ছিল। এটার নাম ছিল হচ্ছে কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। হ্যাঁ, ওই কনস্ট্রাকশন কন্ট্রাক্ট অনুযায়ী মূলত হচ্ছে রেভিনিউ, রিয়েল এস্টেটের রেভিনিউ এটা হতো রিকগনিশন। বাট এটা আমরা জানি যে 2018 থেকে অ্যাপ্লিকেবল হয়েছে একটা আইএফআরএস, যে আইএফআরএসটার নাম হচ্ছে আইএফআরএস 15। গত ক্লাসে আমি বলেছিলাম, রিয়েল এস্টেটের ওই জিনিসটা ডিটেইল বলিনি, এই জন্য তার কোশ্চেনটা ভেরি ভ্যালিড, বাট আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি এখন। তো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট যেটা ছিল 11, ওইখানে মূলত দুই ভাবে রিয়েল এস্টেট অ্যাকাউন্টিং এর কথা বলা ছিল। একটাকে বলা হতো হচ্ছে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড, আর একটা ছিল হচ্ছে কমপ্লিট কনস্ট্রাকশন মেথড। তার মানে দুইটার বিষয়টা এভাবে বলি যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিভাবে হয়, এবং ওনার অ্যান্সারটা আমি খুব চমৎকার করে দিতে পারবো, বিকজ আমার থার্ড জব ছিল, যেটা হচ্ছে যে আফটার কোয়ালিফাইং মাই সিএ, এর আগে তো একটা কাজ করেছি, সিএ করা অবস্থায় ওইখানে কাজ করেছি, এবং সিএ এর পরে প্রথম যে জবটা আমার ছিল, আই ওয়াজ দ্য ডিজিএম, পরবর্তীকালে জিএম করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের শান্তা হোল্ডিংস লিমিটেড। সোফার বাংলাদেশের আপনার রিয়েল এস্টেট কোম্পানির ভিতরে একটা ডিফারেন্ট আপনার অবস্থান এই কোম্পানিটা তৈরি করেছে ইন টার্মস অফ আপনার লোকেশন, প্রাইস, ডিজাইন অ্যান্ড দ্য ডিলিং। এরকম ইথিক্যাল ভালো রিয়েল এস্টেট ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে রেয়ার। শান্তা ইজ ডিফারেন্ট দেন আদার্স, একদম আমি দায়িত্ব নিয়ে বলি। তো ওইটার আই ওয়াজ বেসিক্যালি দ্য হেড অফ ফাইন্যান্স। হ্যাঁ, তখন আমার প্র্যাকটিক্যালি এটা কাজ করার সুযোগ ছিল। আপনার কোশ্চেনটা করা, আমি বেশি সময় নিব না, 3-4 মিনিটের ভিতরে অ্যান্সারটা করে দিচ্ছি। চ্যালেঞ্জটা কি হয় এখানে, প্রসেসটা ও বলছে, আপনারা বুঝছেন কিনা আমি জানি না, প্রত্যেককে বোঝার জন্য বলতেছি। নর্মালি একটা রিয়েল এস্টেট কোম্পানি প্রথমে একটা ল্যান্ড ডিপার্টমেন্ট তাদের থাকে, বিজনেস ডেভেলপমেন্ট এবং ল্যান্ড ডিভিশন থাকে। তারা জয়েন্ট ভেঞ্চার পার্টনার খুঁজে। জয়েন্ট ভেঞ্চার পার্টনার মানে হচ্ছে একটা প্রজেক্টের ল্যান্ড নেওয়া হয় ল্যান্ডলর্ডের কাছ থেকে, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি কনস্ট্রাকশন করে,
একটা সার্টেন পার্সেন্ট এবং উইথ দ্য সাইনিং মানি থাকতে পারে নাও থাকতে পারে, এটা দিয়ে দেয় ল্যান্ডলর্ডকে। আর ওই ওই প্রজেক্টের হয়তো 45%, 50% বা কোনো কোনো জায়গায় 55%, 60%ও ল্যান্ডলর্ডকে দেয়, আর বাদ বাকি পোর্শনটা সেল করে যায়, সেল করে রিয়েল এস্টেট কোম্পানি প্রজেক্টটা ক্লোজ করে দেয়। এখন কোশ্চেন হচ্ছে যে রিয়েল এস্টেটের কাজটা কি হয়? কাজ হয় হচ্ছে শুরু করে ল্যান্ডলর্ডকে একটা সাইনিং মানি দিয়ে, এরপরে পজিশন বুঝে নিয়ে তাদের সাইনিং মানির রেস্ট পার্টটা দিয়ে দেয়, দিয়ে কনস্ট্রাকশন শুরু করে। আইডিয়ালি এই কনস্ট্রাকশন শুরু করার পরে মূলত সেল শুরু করার কথা, কিন্তু অনেকেই দেখা যায় যে সাইনিং করে সাইনবোর্ড দিয়ে সেল করা শুরু করে, হোয়াট এভার দ্য কেস। এখন কোশ্চেন হচ্ছে, ধরলাম আমি আইডিয়াল প্র্যাকটিসেই বললাম যে রিয়েল এস্টেট কোম্পানি ল্যান্ডলর্ডের কাছ থেকে, ল্যান্ড ওনারের কাছ থেকে প্রজেক্ট বুঝে নিয়ে আগের যেটা প্রজেক্ট বা আগে যে বাড়ি ছিল ডিসমেন্টলিং করে ওখানে নতুন করে কনস্ট্রাকশন শুরু করলো, কাজের প্রগ্রেস হচ্ছে, তখন তারা ব্রোশিয়ার বানিয়ে সেল শুরু করলো। তখন এসে একজন কাস্টমার কিনলো, কিন্তু নর্মালি দেখা যায় একটা কাস্টমার যখন কিনে তখন একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টটা সাধারণত যদি ওই কনস্ট্রাকশন শেষ করতে 3 বছর লাগে 3 বছর, যদি 2.5 বছর লাগে 2.5 বছর। মোট কথা হচ্ছে যে আপনি এখন আমাকে 25, 20%, 15%, 30% অ্যাডভান্স দিবেন, এটাকে বলা হয় বুকিং মানি। বুকিং মানি দিলে একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্টের বিষয়বস্তু সংক্ষেপে বলে দেই, এরকম হয় যে ওই যে পারচেস করলেন যে কাস্টমার, উনি এই প্রজেক্টের টেনিয়র অর্থাৎ ধরো 2.5 বছর পরে হ্যান্ড ওভার হবে, তো এই 2.5 বছরে যদি সে 20% অ্যাডভান্স করে থাকে বুকিং মানি, রেস্ট 80% আগামী 2.5 বছরে ভাগ করে করে ইনস্টলমেন্টে পেমেন্ট করবে। 2.5 বছর যদি হয় 30 ইনস্টলমেন্ট। সো এখন কোশ্চেনটা হয়ে গেছে যে এই যে এগ্রিমেন্ট করলাম বা 20% অ্যাডভান্স পেয়ে গেলাম, এইখানে কি আমি সেলস রিকগনিশন করব না কি করব? এইটার ব্যাপারে আইএফআরএস 15 কি বলছে? আমি কি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি হাবিব? জি স্যার, জি স্যার, আমি উত্তরটা সঠিকভাবে পাচ্ছি স্যার, আপনি বলতে থাকেন। জি জি জি। স্যার আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে স্যার সাইনিং মানিটাও আমরা কি হিসাবে দেখাবো, ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে আসবে, এটা একটু রাইট, গুড। সাইনিং মানিটা। ওকে, তো এখন দেখেন অ্যাকর্ডিং টু আইএফআরএস 15, আমি কিন্তু এখন আর এই যে কাস্টমার কাছ থেকে অ্যাডভান্স পেলাম এবং একটা এগ্রিমেন্টও করেছি, বাট দিস ইজ নট এ বাই সেল এগ্রিমেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডভান্স দিচ্ছি, একটা প্রাইমারি এগ্রিমেন্ট বলতে পারেন। এটা কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে। রেজিস্ট্রেশন কখন হচ্ছে? যখন আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় এবং তখন আমি হ্যান্ড ওভার করি এবং রেজিস্ট্রেশন দিই। ওই রেজিস্ট্রেশন পিরিয়ড অথবা হ্যান্ড ওভার পিরিয়ড যেটা স্যাটিসফাই করে রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া, তখন রেভিনিউ রিকগনিশন হবে। অর্থাৎ যখন আপনি রেজিস্ট্রেশন দিয়ে দিবেন, আপনি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে আপনি হয়তো পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছেন ফ্রম দ্য ল্যান্ড ওনার, এই পাওয়ার অফ অ্যাটর্নি বলে আপনি যে অংশটা আপনি সেল করতে পারবেন সেই অংশেরই হয়তো ফ্ল্যাট নাম্বার A3 বা A4 বা B1, B2 এগুলো আপনি সেল করার রাইট রাখেন। হ্যাঁ, সেই অংশটা আপনি বুকিং নিয়ে নিছেন ফ্রম ইওর কাস্টমার, বাট এই বুকিং নেওয়ার সময় কোনো রেভিনিউ রিকগনিশন হবে না। তাহলে আপনি কোশ্চেন করতে পারেন তাহলে কি হবে? কারণ এই বুকিং কেন হচ্ছে না? বিকজ আমরা এখানে 5 স্টেপ মডেল বলেছিলাম। আপনাদেরকে আবারও মনে করিয়ে দেই, 5 স্টেপ মডেলের একটা চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ? সেই চ্যালেঞ্জটা ছিল এরকম যে আপনার আমি কিন্তু টাকা পেয়ে গেছি 20%, বাট চ্যালেঞ্জটা কোথায় হয়েছে? চ্যালেঞ্জটা হয়েছে হচ্ছে যে আমি কিন্তু এখনো তাকে এই পজিশন বুঝিয়ে দিতে পারছি না। তো আমি গত ক্লাসে আপনাদেরকে আইএফআরএস 15 এর উপরে লেকচার দিয়েছিলাম, আজকে ওটা প্র্যাকটিক্যালি এটার সাথে মিলাই দেই, জীবনে ভুলবেন না এবং আপনারা আইএফআরএস 15ও বুঝতে পারবেন। আবার যদি কখনো উনি যেমন কাজ করছে রিয়েল এস্টেট কোম্পানিতে, আপনারা যদি কখনো রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করেন, আপনারা খুবই চমৎকার করে জিনিসগুলো এক্সপ্লেইন করতে পারবেন। তো আমি এই কারণে একটু ওই জায়গাটায় যাই, লাস্ট ক্লাসে যে আপনাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট এ মিনিট, অ্যালাউ মি 15 ছিল আইএফআরএস 15।
ফাইলটা কোথায় রাখলাম গত ক্লাসের? পেয়েছি। এবার কি IFRS 15 দেখা যাচ্ছে না স্লাইড? জি স্যার, জি স্যার, জি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমরা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং করছি, উনি একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন করছে যেটা আমি জানা আগে আমার প্রিপারেশন ছিল না, কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, যে একদম জিনিসটা হাতে কলমে আমরা শিখবো। একটু সাউন্ডটা ইমিউট করে দেন। দেখেন উনি যে বলতেছে, বা আমিও যে এক্সাম্পলটা বানালাম, যেটা বললাম রিয়েল প্র্যাকটিক্যালি তাই হয়। আমি কাস্টমারের কাছ থেকে 20% অ্যাডভান্স পেয়ে গেছি, একটা এগ্রিমেন্ট করেছি, এমইউ করেছি। তো তো সেইখানে আমি রেস্ট 80% টাকা আগামী 2.5 বছর অর্থাৎ 30 ইনস্টলমেন্টে পাবো। তো প্রথমে যদি বলেন মানে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার, হ্যাঁ এখানে সাম টাইপ অফ মানে ওয়ান কাইন্ড অফ কন্ট্রাক্ট হয়েছে, এটা ঠিক আছে, তাহলে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয় যে দেয়ার ইজ এ কন্ট্রাক্ট। বাট এই কন্ট্রাক্টটা কিন্তু আবার কন্ডিশনাল কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টটা মিন করছে কিন্তু ওই যে আপনি রেজিস্ট্রেশন দিয়ে দিবেন, যেটাকে আপনার রেজিস্ট্রি অফিসে, সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্টারের সামনে যে করে দিবেন, অথবা আপনি এটাকে কমিশনিং করে আপনার অফিসে এনে করে দিবেন, যেভাবেই করেন না কেন, ওই যে কাস্টমারকে আপনি আউটরাইট সেল করলেন, এটাই হচ্ছে চূড়ান্ত কন্ট্রাক্ট। তা আমি ধরলাম যে চূড়ান্ত কন্ট্রাক্ট হয় নাই, কিন্তু আমি তো টাকা 20% অ্যাডভান্স নিয়ে নিছি, এখানে কিন্তু সব লেখা আছে আগামী 2.5 বছরে টাকা ফেরত দিবে হচ্ছে আপনার কাস্টমার। যদি কাস্টমার দেরি করে কি পেনাল্টি হবে, আপনি যদি হ্যান্ড ওভার করতে দেরি করেন আপনি কি লিকুইডেশন দিবেন, ধরলাম একটা কন্ট্রাক্ট আছে। এরপরে আসে আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট, এটাও আছে। ট্রানজেকশন প্রাইসটাও আছে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি অ্যালোকেট করবেন, এই জায়গায় এসে আমরা বলতেছিলাম দেখেন যে স্টেপ 1-এ আপনার এইখানে দেখবেন কন্ট্রোল বলে একটা টার্ম আছে, আমি আপনাদেরকে যাই যে কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোলটা না হলে হবে না, কন্ট্রোল ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যেটা আগের রেভিনিউ রিকগনিশনে ছিল রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হবে, আর এখানে বলা হচ্ছে কন্ট্রোল হবে। কন্ট্রোলটা আমি বুঝাই দিই, তাহলে এই যে স্টেপ 5-এ বলা হচ্ছে যে পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড ওয়েন এ প্রমিস গুডস অর সার্ভিস ইজ ট্রান্সফার টু দ্য কাস্টমার। এই ট্রান্সফারটা দুই ভাবে হয়, ফিজিক্যালি এবং ডকুমেন্টেশনের মাধ্যমে। এখন আমি হাবিবকে কোশ্চেন করি যে আপনাকে আপনার কাস্টমার 20% টাকা দিয়ে দিয়েছে, 80% আগামী 2.5 বছর দিবে, কিন্তু আপনি কি তাকে রিয়েল এস্টেটটা পজিশনটা হ্যান্ড ওভার করছেন কি করেন নাই? না, হ্যান্ড ওভার তো করি নাই স্যার। তো হ্যান্ড ওভার যদি না করেন, তাহলে IFRS 15 অনুযায়ী এই 5 নম্বর স্টেপে এসে আপনি চূড়ান্তভাবে আটকে গেলেন, কারণ আপনি তাকে হ্যান্ড ওভার করেন নাই। তাহলে যদি আপনি যেহেতু তাহলে আপনি কি হইলো, আপনি রেভিনিউ রিকগনিশন করতে পারছেন না, তাহলে কি করবেন? তাহলে হবে ওই যে 20%, ঠিক আছে মিউট করেন, মিউট করেন, ওই যে 20% আপনি টাকা নিলেন, ওই 20% টাকাটা মূলত আপনার হচ্ছে আনআর্ন রেভিনিউ, অর্থাৎ অ্যাডভান্স আকারে বুক করতে হবে। তাহলে আপনি অ্যাডভান্স আকারে বুক করবেন কাস্টমারের থেকে যে টাকাটা নিয়েছেন, এটা আপনার লাইবিলিটি, অ্যাডভান্স নিয়েছেন লাইবিলিটি। আপনি আরেকটা কোশ্চেন করেছেন, তাহলে এটা কি হবে? 20% নিছেন, এটা লাইবিলিটি। তারপরে 1 মাস পরে আবার এক মাস পরে আবার টাকা নিছেন, এটা লাইবিলিটি। জি স্যার, ইনস্টলমেন্ট, প্রত্যেক মাসের ইনস্টলমেন্ট বা 3 মাস 4 মাস পরে। একদম 2.5 বছরের মাথায় যখন সমস্ত টাকা আপনাকে দিয়ে দিছে, তখন পর্যন্ত আপনি ফিজিক্যাল হ্যান্ডওভারও করতে পারেন নাই, আবার রেজিস্ট্রেশনও দিতে পারেন নাই। ওই পর্যন্ত ওই টোটাল টাকাটাই আপনার লাইবিলিটি থাকবে। যেদিন আপনি হ্যান্ডওভার করবেন এবং রেজিস্ট্রেশন দিয়ে দিবেন, সেই দিন আপনার আনআর্ন রেভিনিউ যেটা, সেটা হবে ডেবিট, আর হচ্ছে আর্ন রেভিনিউ হয়ে যাবে। এই টাকাটা তখন আপনার মানে অ্যাডভান্স টাকাটা যে আনআর্ন রেভিনিউ, মানে টাকাটা অ্যাডভান্স নিছেন, দ্যাট ওয়াজ ইওর লাইবিলিটি, আনআর্ন রেভিনিউ। ওই আনআর্ন রেভিনিউটা ডেবিট হয়ে ক্রেডিট হয়ে যাবে রেভিনিউ, অর্থাৎ আপনি তখন রেভিনিউ রিকগনিশন করবেন। স্যার জার্নালটা হবে যে সার্ভিস রেভিনিউ, তখন মানে আনআর্ন রেভিনিউটা ডেবিট হয়ে সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হয়ে যাবে। সার্ভিস রেভিনিউ ইনকাম, রেভিনিউ, হ্যাঁ অনলি রেভিনিউ, ওইটা ক্রেডিট হবে। এটা গেল একটা পোরশন।
তখন সেকেন্ড এটা ইনকামিং স্টেটমেন্টে টোটাল টাকাটা কি চলে আসবে স্যার? টোটাল টাকাটা চলে আসবে, রাইট, টোটাল টাকাটা চলে আসবে, তখন রাইট, লাইবিলিটিসটা আনআর্ন রেভিনিউটা আর থাকতেছে না। থাকতেছে না, রাইট। এটা গেল একটা আর পার্ট। হচ্ছে একটা সেকেন্ড, আরেকটা হচ্ছে স্যার যে টোটাল যে অ্যাপার্টমেন্টটা তৈরি করতে সময় সাইনিং মানিটা কি হিসাবে থাকবে সেটা কোশ্চেনটাও স্যার আপনি একটু সলিউশন হ্যাঁ বলতেছি, সেটা বলার আগে আরেকটা পার্ট জি বলি, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন, ধরেন প্রজেক্টটা করতে 2.5 বছর বা 3 বছর লাগলো, তাহলে প্রথম বছর এই প্রজেক্টে কিছু খরচ করলেন, দ্বিতীয় বছরে আরো কিছু খরচ করলেন, তৃতীয় বছরে আরো কিছু খরচ করলেন, এবং ফাইনালি শেষ হলো। তো তখন তো সিওজিএস এখনো তৈরি হয়নি, বিকজ আপনি এখনো সেলসই করেন নাই। সেলস যেদিন রেভিনিউ রিকগনিশন করবেন, আমরা জানি যে ম্যাচিং কনসেপ্ট অনুযায়ী এবং রেভিনিউ রিকগনিশন কন্ডিশন অনুযায়ী ওই যে অ্যাপার্টমেন্ট সেল রেভিনিউ রিকগনিশন করলেন, সঙ্গে সঙ্গে তার কস্টটাকেও রিকগনাইজ করতে হবে। এর আগ পর্যন্ত প্রথম বছর পরে ধরলাম যে একটা প্রজেক্ট করতে টোটাল খরচ হবে ধরেন 20 কোটি টাকা, তার ভিতরে প্রথম বছর 2 কোটি টাকা খরচ হলো, এই 2 কোটি টাকার এন্ট্রিটা হবে ওয়ার্ক ইন প্রোগ্রেস, WIP, প্রজেক্ট ওয়ার্ক ইন প্রোগ্রেস ডেবিট হবে, মানে এটা আপনার অ্যাসেট, আর সঙ্গে ক্যাশ টাকা, ইনভেন্টরি যা যা আছে ক্রেডিট হবে। সো তার মানে প্রতি বছর আপনি এই যত খরচ করতেছেন এটা আপনার একটা নন কারেন্ট অ্যাসেট তৈরি হচ্ছে, বিকজ 3 বছর পরে হ্যান্ড ওভার করবেন, আর সেল করে টাকা নিচ্ছেন, এটা লাইবিলিটি তৈরি হচ্ছে। যখনই আপনি এটা সেল রিকগনিশন করবেন, অর্থাৎ হ্যান্ড ওভার এবং রেজিস্ট্রেশন করে দিলেন, তখনই কিন্তু আপনার সেলস রিকগনিশন করলেন এবং সমস্ত ওয়ার্ক ইন প্রোগ্রেসটা ডেবিট ছিল ওটা ক্রেডিট করে সিওজিএস ডেবিট হয়ে গেল। সো দ্যাট ইজ দ্য ম্যাচিং কনসেপ্ট, অ্যান্ড আমাদের IFRS 15 অনুযায়ী হলো। এরপরে থার্ড কোশ্চেন ছিল আপনার যে আপনি যে ল্যান্ডলর্ডকে অ্যাডভান্স করছেন, দিস ইজ আপনার অ্যাসেট হবে, আপনি ল্যান্ডলর্ডকে অ্যাডভান্স দিয়ে রাখছেন, এটা আপনার অ্যাসেট হবে, বিকজ এটা আপনি অ্যাডভান্স দিছেন, নেন নাই, নিলে হবে লাইবিলিটি, যেহেতু আপনি এটা দিয়েছেন এটা আপনার অ্যাসেট হবে। তাহলে এটা শেষ হবে কবে? শেষ হবে হচ্ছে যখন আপনি টোটাল প্রজেক্টটা কনস্ট্রাকশন হয়ে গেল, আপনি ল্যান্ডলর্ডকে তার অংশটা বুঝিয়ে দিলেন, তখন হচ্ছে আপনার এই যে টাকাটা দিয়ে অ্যাডভান্স করছেন, তো সেই টাকাটা প্লাস সমস্ত খরচগুলো একসাথে করে সিওজিএস এর পার্টে চলে যাবে, সিওজিএস ডেবিট হবে, আর ক্রেডিট হবে ওই যে তাকে টাকাটা আপনি অ্যাডভান্স দিয়েছিলেন সাইনিং মানি, ওইটা তখন ক্রেডিট হয়ে যাবে। সো আলটিমেটলি এইটা কস্ট অফ গুডস সোল্ড এর পার্ট। আপনি যদি কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, আপনার ব্যবসা হয়, কনস্ট্রাকশন রিয়েল এস্টেট কোম্পানি হয়, তাহলে সাইনিং মানি যে টাকাটা দিছেন, এইটা সাইনিং মানি কেন দিয়েছেন? কারণ একটা রিয়েল এস্টেট কোম্পানির এই র মেটেরিয়াল হয় হচ্ছে ল্যান্ড, মানে ওই সেন্সে র মেটেরিয়াল, বিকজ আপনি তো ল্যান্ড না হলে আপনি কেমনি অ্যাপার্টমেন্ট করবেন, তারপরে এই বালি, ইট, খোয়া, সিমেন্ট, এগুলো রড, এগুলা, আর হচ্ছে কনস্ট্রাকশনের জন্য যত লেবার খরচ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, এই সমস্ত খরচগুলোকে সিওজিএস এ চলে যাবে এবং সিওজিএস রিকগনিশন হবে। তো যখন আপনি টাকাটা ল্যান্ডলর্ডকে দিচ্ছেন, তখন বেসিক্যালি ইউ গিভেন অ্যাডভান্স টু দ্য ল্যান্ডলর্ড, সেই জন্য একটা এন্ট্রি হবে যে ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট, আর ডেবিট হবে হচ্ছে অ্যাডভান্স টু ল্যান্ডলর্ড। am I clear to you? জি স্যার। স্যার বিষয়টা হচ্ছে যেহেতু সাইনিং মানিটা নন রিফান্ডেবল, এই জন্য এটা কস্ট অফ গুডস হলে চলে যাবে। হ্যাঁ, ওটা তো আপনার কস্ট অফ গুডস হলে হ্যাঁ নন রিফান্ডেবল বলে যাচ্ছে না। এই হ্যাঁ টাকাটা দিচ্ছেন কেন বলেন তো? এই এটা তো টাকাটা আপনার তো স্যার আপনার প্রোডাক্ট কি? খরচ। আপনার প্রোডাক্ট কি? আপনার প্রোডাক্টটা কি? আমার প্রোডাক্ট তো হচ্ছে বিল্ডিংটাই হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, বিল্ডিং এর ভিতরে আপনি ফ্ল্যাটটাই তো তো আমার নিশ্চয়ই প্রোডাক্ট। ফ্ল্যাট নিশ্চয়ই আপনি জানেন এই প্রোডাক্ট আপনার ফ্ল্যাট, কিন্তু ফ্ল্যাট শুধু তো জি দেন না, রেজিস্ট্রেশন দেওয়ার সময় আপনার ওই জি জি জায়গাটা একটা হারাহারি ভাগ বলে, মানে একটা প্রপারলি ভাগ জি জি করে দেয় যে কত রেশিও 50-50 রেশিও, বা ওই 40-60। রাইট, ওইটার 50-50 তো আপনি ল্যান্ডলর্ডের সাথে গেলেন, জি যতগুলো জি অ্যাপার্টমেন্ট সেল করছেন ওই অ্যাপার্টমেন্টের ভিতরেও একটা ছোট পোর্শন পড়ে যায়। মানে আপনি শুধুমাত্র কিন্তু দেন না, আপনি তো রেজিস্ট্রেশন দেন, শুধু বিল্ডিং এর রেজিস্ট্রেশন দেন না, উইথ ল্যান্ড মানে অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড উইথ ল্যান্ড এন্ড বিল্ডিং। জি হ্যাঁ, জি তাহলে এই যে ল্যান্ডলর্ডকে যে টাকা দিলেন, দিস ইজ ইওর পারচেস, কিন্তু পারচেসটা তো কমপ্লিট হচ্ছে না, কারণ তারা তো আরো টাকা দিবেন, আরো তাকে দিবেন, কি দিবেন তাকে, আরো কিছু আপনার এই তাকে 50% স্পেসেরটাও হ্যান্ড ওভার করে দিবেন, সেই কারণে এটা অ্যাডভান্স করা থাকে। আর যখন আপনি এটাকে হ্যান্ড ওভার করলেন, তখন এটাকে সিওজিএস এর রিকগনিশন হয়। ক্লিয়ার? জি স্যার। আর অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স গুলো স্যার কি হিসাবে ট্রিট হবে ওইটাও রানিং আপনার এ? ওই যে প্রতি বছরের যেটা হচ্ছে প্রজেক্টের ভিতরে অ্যালোকেশন, এটা তো আনকমন খরচ হয়। ধরেন আপনি আপনার ধরেন 10টা স্যালারি প্রজেক্ট সাইজ এক্সপেন্স। আছে, হ্যাঁ, না বলি 10টা প্রজেক্ট সাইজ আছে,
প্রজেক্ট সাইট আছে, প্রত্যেকটা প্রজেক্ট সাইটেও তো কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হয়, এখানে একটা সুপারভাইজার থাকে, কেয়ারটেকার থাকে, ওগুলো তো প্রজেক্টে ডাইরেক্ট যায়। আর হেড অফিসের যে খরচটা, এইটা আসলে বেসিক্যালি অ্যালোকেশন হয়। তখন আপনি যতগুলো এক বছরে ধরেন যা খরচ হয়, ধরেন এক বছরে আপনার খরচ হলো 10 কোটি টাকা হচ্ছে হেড অফিসের খরচ, সিএফওর খরচ, কোম্পানি সেক্রেটারি খরচ, এইগুলো, সেইগুলোকে প্রজেক্টের ভিতরে আপনার অ্যালোকেশন করে দিতে হয়, ঠিক আছে? এইটা তখন হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসের সাথে যোগ হয়, এবং ফাইনালি যখন প্রজেক্টের সিইউজিএস বের করেন, আলটিমেটলি ওই টাকাটা সিইউজিএস এর ভিতরে হিট করে, ঠিক আছে? আপনি এটা বন্ধ করেন, আপনি অনেক শব্দ, জি, আপনার ওই যে সাউন্ড সিস্টেমে অনেক শব্দ, আপনি যখন কথা বলেন অন করে রাখেন তখন অনেক শব্দ হয়। যাই হোক, আমরা ওই হাবিব সাহেবের কোশ্চেনে অনেক প্র্যাকটিক্যালি কিছু ডিসকাশন করলাম, এটা অন্যদের কেমন লাগলো বলেন তো? মানে বোঝা গেল কিছুটা? জি স্যার, এরকম প্র্যাকটিক্যাল কোশ্চেন করলে আসলে ভালো হয়। যারা সিনিয়র ভাইরা আছেন মানে জব ফিল্ডে, তারা প্র্যাকটিক্যাল কোশ্চেন করলে আমরা যারা আছি তাদের জন্য অনেক ভালো হয়, মানে বুঝতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। জিনিসটা ক্লিয়ারলি বুঝছেন না জুবাইর? মোটামুটি আমি তো খুব ইজি ভেঙে বলছি। জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমার মেইন টপিকসে ফেরত আসি, ওনার কোশ্চেনটা বললাম। তা আমি কি এখন আবার এই প্রেজেন্টেশন কেটে দিছি নাকি? না, কেটে দিছি আবার, সরি, আবার যেতে হবে এখানে। আজকে আমাদের এই শাহিনুল কবির এবং হচ্ছে মাহফুজ আহমেদ, আপনারা কোশ্চেন বা কথা বলছেন না। সো if you have any question you can ask. স্যার আমি সরি স্যার, আমি ট্রান্সপোর্টে আছি, আমি ঢাকা গিয়েছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, ওখান থেকে ব্যাক করতেছি, বাসে আছি, যার কারণে কথা একটু কম বলতেছি আর কি স্যার। শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি স্যার, মনোযোগ দিয়ে আমি শুনতেছি, বাট বলতে পারতেছি না, বাসে স্যার আছে এই জন্য আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা এখন যাব হচ্ছে আমাদের এই যে রেভিনিউ রিকগনিশন কথা বললাম, তারপরে এই যে ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্টে মূলত আমরা বললাম যে ইনকাম স্টেটমেন্ট মে বি ফর দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি, income statement may be for the merchandising company, that is the company who are dealing with the finished good, no manufacturing facilities is available or required. And the third one is basically service organization, where basically there was no. স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। Please. স্যার আপনি একটা কোশ্চেন করেছিলেন স্যার, ওই যে স্টেটমেন্ট অফ পোর্টফোলিও, সরি, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা নিয়ে একটা কোশ্চেন করেছিলেন। সাকিব ভাই যে আনসারটা দিয়েছে ওটা কি ঠিক আছে, মানে আমরা ওটাই ধরে নিব? না ঠিক নেই, ওইটাও বলবো, ওইটা আমি পার্শিয়াল, সে ঠিক বলছে, পুরোটা ঠিক বলে নাই, ওটাই বলছিলাম। তো আমরা, হ্যাঁ রাইট, মনে করাই দিয়েছেন, থ্যাংক ইউ। তো ওখানে আসলে আলটিমেটলি মানে হি ওয়াজ অলমোস্ট রাইট, বাট ফ্যাক্ট ইজ দ্যাট যে আগে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করতাম বিফোর 2000, তখন আমরা লিখতাম প্রফিট এন্ড লস এন্ড স্টেটমেন্ট, প্রথমে বলতাম হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এরকমই হতো। এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হতো, তার নিচে আপনি দেয়ার ওয়াজ অ্যানাদার, এইখানে রেভিনিউ হতো, দেন লেস কস্ট অফ গুডস সোল্ড, দেন দেয়ার ইজ এ জিপি, গ্রস প্রফিট, দেন ফ্রম দ্য গ্রস প্রফিট there are deductible item like administrative expense, marketing expense, finance charge, that sort of things. All together is called operating expense, OPEX. After deducting the OPEX from the profit, gross profit, there is a net operating profit. নেট অপারেটিং প্রফিটের পরে এইখানে আদার ইনকাম নামে একটা জিনিস থাকতো বা থাকে, আর তারপরে ট্যাক্স হতো, মানে ট্যাক্স ডিডাকশন করে ফাইনালি আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স পেতাম, এবং আপনার এখানে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিয়ে আমরা ইপিএস ক্যালকুলেশন করতাম। কিন্তু আইএফআরএস এ এটা ওই যে বললাম 2000 পরে নামটা চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। সো প্রফিট এন্ড লস তো বুঝতে পারলাম, তো এইটার মানে কি কম্প্রিহেনসিভ ইনকাম মানে কি? কম্প্রিহেনসিভ ইনকাম মানে হচ্ছে উনি যেটা বলার চেষ্টা করলো, আদার ইনকাম অর এক্সপেন্স যেটা ছিল আগে আমরা মনে করতাম যে শুধুমাত্র ধরেন ফিক্সড অ্যাসেট সেল করে, যদি ধরেন আমার বুকস অফ অ্যাকাউন্টসে ফিক্সড অ্যাসেটের ভ্যালু আছে 10 লাখ টাকা, আমি যদি এটা 11 লাখ টাকায় বিক্রি করি, তাহলে 1 লাখ টাকা আমার হচ্ছে ক্যাপিটাল গেইন আসে, সেই অংশটাই সে বলছিল যে ওইটা আদার ইনকামে আসতো। তো ওইটা মনে করে উনি বলছে এটা কম্প্রিহেনসিভ ইনকামের পার্ট। আসলে বেসিকলি comprehensive income is a little bit different than the other income. কিরকম?
কম্প্রিহেন্সিভ ইনকাম মূলত আনরিয়ালাইজ যত গেইন অর লস আছে সেই অংশটা। আনরিয়ালাইজ গেইন অর লস কেমন, একটা উদাহরণ দিয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আনরিয়ালাইজ গেইন অর লস হচ্ছে এরকম একটা আইটেম, লেটস সে যে আপনি অ্যাকর্ডিং টু IAS 16, হ্যাঁ, you can maintain your asset value by two methods. There is two method. First method is basically the historical cost method, আর একটা হচ্ছে another one is basically revaluation model method. অর্থাৎ আপনি একটা অ্যাসেট কিনেছিলেন, একটা ল্যান্ড কিনেছিলেন আজ থেকে 15 বছর আগে, লেটস সে 10 লাখ টাকায়, আপনি হিস্ট্রিক্যাল কস্টে 10 লাখ টাকায় আপনি মানে মেনটেন করে আসতে পারেন, এটাকে বলা হয় কস্ট মডেল বা হিস্ট্রিক্যাল কস্ট মডেল। আর যদি আপনি রিভ্যালুয়েশন মডেলে যান তখন কিন্তু আপনাকে এই ল্যান্ডের বর্তমান বাজার মূল্য দেখে একটা প্রপার সিস্টেমে একটা ভ্যালুয়েশন ফার্মকে, সিএ ফার্মকে এঙ্গেজ করে ভ্যালুয়েশন করে সেই ভ্যালু 10 লাখ টাকা কিনেছিলেন 15 বছর আগে, এখন হয়তো দাম হয়ে গেছে 70 লাখ টাকা। এবং এটা মেথডের সিস্টেম আছে, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড আছে, IVS বলে, ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড। এই IVS ফলো করে প্রপারলি সিএ ফার্মের দ্বারা এটাকে আপনি ভ্যালুয়েশন করে সেই ভ্যালুয়েশন রিপোর্টটা আপনার ব্যালেন্স শিটে আনবেন। তাহলে এই 10 লাখ টাকার যে অ্যাসেট ছিল সে যদি 70 লাখ টাকা হয়, so there may be a 60 lakh taka, I mean gain, but whether this gain is realized gain or unrealized gain, বলেন তো সাকিব অথবা বলেন তো জুবায়ের, যে এই যে 10 লাখ টাকার একটা ল্যান্ড কিনেছিলেন সেটা 15 বছর পরে আজকে ভ্যালু করলেন 70 লাখ টাকা, তাহলে 60 লাখ টাকা একটা ক্যাপিটাল গেইন আপাতত শো করছে। whether this gain is a realized gain or unrealized gain, আনরিয়ালাইজড গেইন হবে, এটা তো স্যার মার্জিন ভালোর উপর করা হয়েছে। ইয়েস, সো এই আনরিয়ালাইজড গেইনটা মূলত হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রিটা হয় হচ্ছে আপনার ওই অ্যাসেটটার ভ্যালু বেড়ে যায়, সেটা ভ্যালু বাড়ার দুইটা মেথড আছে আপনার, সেটা আমি ডিটেইলে এক সময় আবার কোন একটা ভিডিও লিংক দিয়ে দিব না আজকে, এত ক্লাসে তো মানে আমরা তো প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং সবগুলো IAS IFRS এভাবে ক্লিয়ার করতে পারবো না টাইমের কারণে, বাট আমি এগুলা লিংকটা আজকে দিয়ে দিব, আপনারা দেখে নিন। তো ওই যে অংশটা যে বাড়ে, এই বাড়তি অংশটা মূলত হচ্ছে অ্যাসেটের ভ্যালু বেড়ে যায় এবং আপনার রিজার্ভ তৈরি হয়, হ্যাঁ, রিভ্যালুয়েশন রিজার্ভ তৈরি হয়। রিভ্যালুয়েশনের মাধ্যমে যে 60 লাখ টাকা আসলো এটা রিজার্ভ আকারে তৈরি হয়। এই যে 60 লাখ টাকা এটাও একটা গেইন, বাট এই গেইনটা মূলত রিয়েলাইজ গেইন না। এই ধরনের গেইন গুলো আমরা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে থাকে এবং পরবর্তীকালে এই আদার কম্প্রিহেন্সিভ ইনকাম থেকে যখন এটাকে সেল করে রিয়েলাইজ গেইন করা হয় তখন আমরা ইনকাম স্টেটমেন্টে সরাসরি নিয়ে নিই। তো জুবায়ের, আপনি বুঝতে পারলেন যে ডিফারেন্সটা কি? আনরিয়েলাইজ গেইন গুলোকে আমরা রাখি হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকামে। জি স্যার। ওকে, তাহলে এইটা হচ্ছে যে একটা ইস্যু গেল, আমরা বুঝতে পারলাম, তো আপনার অ্যানসারটা হয়ে গেল। স্যার স্পেসিফিক কিছু কন্ডিশন ছাড়া তো রিভ্যালুয়েশন মেথড তো ফলো করা হয় না, মানে কেউ যদি লিস্টেডে যেতে চায় অথবা ব্যবসাটা বন্ধ করে দিতে চায় ওই ক্ষেত্রে তো মনে হয় রিভ্যালুয়েশন মেথডটা ফলো করে। না না, এখানে একটু আছে, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে রিভ্যালুয়েশনের কেন করবে এটা, হ্যাঁ, লিস্টিং এ গেলে করতে পারে, বিজনেস বন্ধ করলে করতে পারে, বিজনেস সেল করলে করতে পারে। নরমালি এগুলো কোনোটাই নাই, আপনার ব্যবসা কন্টিনিউয়াসলি চলতেছে, আপনার একটা গোয়িং কনসার্ন, অর্থাৎ আপনার ব্যবসাটা বন্ধ হওয়ার কোনো চান্স নেই, বিক্রিও করবেন না, কিছুই করবেন না, কিন্তু তারপরেও আপনি রিভ্যালুয়েশন করতে পারেন যদি আপনার এই প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্টের যে IAS 16 অনুযায়ী যদি আপনি মনে করেন যে না আমি হিস্ট্রিক্যাল কস্ট মেথডে এখন আর যাব না, আমি এই মডেলটা চেঞ্জ করে আমি এখন রিভ্যালুয়েশন মডেলে যাব, রিভ্যালুয়েশন মডেলে যে কেউই যাইতে পারে এবং সেই রিভ্যালুয়েশন মডেলে গেলে আপনি বিক্রি করা, বন্ধ করা এইগুলো ছাড়াও আপনি করতে পারেন। এই জায়গাটা আপনার একটু পারসেপশনে বা কনসেপশনে একটু ভুল ছিল, যে অনেকেই এটা ধারণা করে যে আমি একটা অ্যাসেট সেল করতে চাইলে অথবা বিজনেস বন্ধ করতে চাইলে বা স্টক মার্কেটে আসতে চাইলেই শুধুমাত্র হচ্ছে হয়, আই মিন দা আপনার রিভ্যালুয়েশন হয় না। ইট ইজ নট রাইট। রিভ্যালুয়েশন হচ্ছে যদি আপনি আপনার
প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট পিপিই ভ্যালুয়েশন প্রত্যেক বছর শেষে তো ভ্যালুয়েশন করতে হয়, সেই ভ্যালুয়েশনটা যদি আপনি অ্যাকর্ডিং টু IAS 16 ফলো করেন, এবং এটা আপনার করতেই হবে, সেখানে দেয়ার ইজ টু অপশন। কস্ট মডেলে আপনি চলে যেতে পারেন, হিস্ট্রিক্যাল কস্টে আজীবন চলতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ইফ ইউ ডিসাইডেড দ্যাট I will change, বা we will change the valuation method from cost model to revaluation model, obviously you need to follow the IAS 16, এবং সেই অনুযায়ী আপনি কিন্তু এই যে অ্যাকাউন্টিং এন্ট্রিটা বললাম এটা দিতে হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন আছে, অনেক কন্ডিশন আছে, তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন ইজ দ্যাট যে আপনি যদি এই রিভেলেশন করেন তাহলে এই অ্যাসেট ক্লাসের সমস্ত অ্যাসেটকেই করতে হবে। অর্থাৎ যদি আপনি ল্যান্ডকে একদিন হিস্ট্রিক্যাল কস্টে দেখেছেন, আপনার ল্যান্ড আছে ঢাকায়, আপনার ল্যান্ড আছে গাজীপুরে, আপনার ল্যান্ড আছে টাঙ্গাইলে, তো এই 3 জায়গায় ল্যান্ড আছে, তেজগাঁয়ে ল্যান্ড আছে, তো এই ল্যান্ডগুলো যে আপনার আছে, এখন আপনি যদি ডিসিশন নেন যে আমি একদিন 15 বছর আগে কিনেছি, 10 বছর আগে কিনেছি, 5 বছর আগে কিনেছি, এই সমস্তগুলোকে আমি আর কস্ট মডেল বা হিস্ট্রিক্যাল কস্টে রাখবো না, আমি রিভ্যালুয়েশন মডেলে যাব, ইউ ক্যান। বাট একটা কন্ডিশন হচ্ছে এই অ্যাসেট ক্লাসের সমস্ত অ্যাসেটগুলোকেই করতে হবে, শুধু গাজীপুরেরটা বা শুধু টাঙ্গাইলেরটা করা যাবে না। আপনার অ্যাকাউন্টসে যতগুলো ল্যান্ড আছে সব ল্যান্ডগুলোকে আপনার রিভ্যালুয়েশন মডেলে যেতে হবে। জুবাইর, এখন কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আইএস তো স্যার মনে হয় স্যার কস্ট মেথডটাকেই মানে প্রেফার করে বেশি, না স্যার? না ওরকম দুটেই প্রেফার করে, এখানে দুটোই না স্যার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আজকে অনেক দুটো প্র্যাকটিক্যাল জিনিস হয়ে গেল। একটা হচ্ছে রিয়েল এস্টেটের রেভিনিউ রিকগনিশন, IFRS 15 অনুযায়ী আপনাদেরকে মোটামুটি ভাবে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আর ওর ইয়েটা দিলাম। আর এখানে কম্প্রিহেনসিভ ইনকাম সম্পর্কে বললাম যে কি কি আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকতে পারে। এবার আপনি আসেন রেভিনিউটা, তো আপনি জানেন রেভিনিউ রিকগনিশন আমি বলে দিলাম, সেটা হচ্ছে যে আপনার দুইটা জিনিস। আপনার এখানে যখন এন্ট্রি করতেন, আমি আবারও একটু ক্লিয়ার করি, এই এন্ট্রিটার সময় এটা কিন্তু এই যে IFRS 15 কিন্তু ফলো হবে এই জায়গায় এসে, ওইখানে না। আপনি ইনকাম স্টেটমেন্টের সময় ফলো করলেই চলবে না, ফলো করতে হবে কোথায়? আমি এই যে আপনাদের এক্সাম্পলটা দিয়েছিলাম, সেই এক্সাম্পলের এক জায়গায় আমি এই যে লিখেছিলাম যে সার্ভিস রেভিনিউ, দ্যাট ওয়াজ বিস সলিউশন আওয়ার এক্সাম্পল। সেখানে আমরা দেখেছিলাম যে বিস সলিউশন একটা সার্ভিস গিভিং অর্গানাইজেশন। তারা এই যে কোম্পানি ফর্ম শুরু করলো, রেজিস্ট্রেশন করলো, এরপর রেজিস্ট্রেশনের ফি দিল, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলো, ব্যাংক অ্যাকাউন্টে ওনাররা লোন দিল, পরবর্তীকালে তাদের ক্যাপিটাল ইনজেক্ট করলো, সিএ ফার্ম দিয়ে তারা কনসালটেন্সি নিয়ে কোম্পানি ফর্ম করছিল, সিএ ফার্মের টাকা দিল, দেওয়ার পরে অফিস ইকুইপমেন্ট কিনলো, ফার্নিচার কিনলো, এরপরে এসে ইন্স্যুরেন্সের টাকা পেমেন্ট করলো। তারপরে প্রথম এসে তারা এই যে আগস্টে এসে, আমাদের যে আগের এক্সাম্পল ছিল সেইখানে এসে আমরা দেখলাম যে আগস্টে এসে কি করা হলো, এখানে সেল করা হলো সার্ভিস। এই যে আপনার 4.5 লাখ টাকার একটা সার্ভিস আপনি সেল করলেন, এই পয়েন্টে হচ্ছে IFRS 15 অনুযায়ী দেখতে হবে যেটা রেভিনিউ রিকগনিশন হয়েছে নাকি অ্যাডভান্স রিসিভ করবেন। সো ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে অ্যাকর্ডিং টু দ্য রেভিনিউ রিকগনিশন ক্রাইটেরিয়া এইটা কিন্তু আপনার কি হলো, এটা কিন্তু আপনার প্রপারলি হলো, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি যখনই এই যে ক্যাশ টাকা পেয়ে গেছেন, অ্যাকাউন্ট পে চেক, অথবা আপনি ব্যাংকে জমা দিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এইটা আপনার এক প্রথম। সেকেন্ড হচ্ছে আপনি আরেকবার বাকিতে সেল করছেন। বাকিতে কোথায় সেল করছেন? এইখানে এসে আপনি বাকিতে সেল করছেন। বাকিতে সেল করলেন, আরো 4 লাখ টাকার সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছে। তারপরে আপনার এখানে আবার এসে আপনি আরেকটা জায়গায় আপনি কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস করছেন, প্রোডাক্ট সেল করছেন 8 লাখ টাকা। সো এই 8 লাখ টাকা পরে আপনি আবার হচ্ছে আর সেলস মনে হয় নাই, যাই হোক হোয়াট এভার দ্য কেস, এই সেলগুলো যে অ্যাকর্ডিং টু IFRS 15 রিকগনাইজ করলেন জার্নালে, এই জার্নাল থেকে লেজারে চলে গেল। লেজার কই? লেজারটা হচ্ছে দিস ইজ ইওর সেলস লেজার। সেলস লেজার নিশ্চয়ই থাকবে, এখানে পড়েছিলাম আমরা। এই যে সার্ভিস রেভিনিউ, সার্ভিস ফিজ, এটা সার্ভিস ফিজ, এটা না, জাস্ট এ মিনিট, এই যে রেভিনিউ, দিস ইজ ইওর রেভিনিউর লেজার। হ্যাঁ,
এখানে বাকি নগদে সেল করছেন, বাকিতে সেল করছেন, প্রোডাক্ট সেল করছেন, আবার হচ্ছে বাকিতে সেল করছেন। সো এই টোটাল জিনিসটাই হচ্ছে আপনার রেভিনিউ রিকগনিশন। সো অ্যামাউন্টটা যোগ করলে কত আসে? লেটস সে 25 লাখ টাকা। তো নরমালি যদি আমরা কোনো ভুল করে না থাকি, এইটাই আমাদের ইনকাম স্টেটমেন্টে আসার কথা। এই যে 25,50,000 টাকা, এবং এখানে আমরা নোট দেয়া আছে, নোট নাম্বার কত? নোট নাম্বার হচ্ছে এখানে দেয়া আছে 9 বোধহয়। এই যে আমরা ট্রায়াল ব্যালেন্স করলাম না, ট্রায়াল ব্যালেন্স এটা দেখলাম একটু আগে, যেটা দেখলাম এই যে রেভিনিউ নোট 11-তে আছে স্যার মনে হয় স্যার। হ্যাঁ, লেজারে দেখলাম আমরা, লেজার থেকে এই যে 25,50,000 টাকা চলে যাবে হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে সেলস এর ঘরে দেখবেন সেলস কই, স্যার 11 নম্বর নোট আছে মনে হয় স্যার, এটা মেবি। রাইট। তো এখানে আমরা ওইখান থেকে সরাসরি চলে গেলাম কোথায়? এই হচ্ছে আপনার এই ওই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে আসলো। ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তো এই রেভিনিউর পুরো অ্যামাউন্টই ইনটেক্ট থাকবে। এই যে আপনার এখানে রেভিনিউর ঘরে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, যেহেতু নাই। সো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও কিন্তু আমরা দেখলাম 25,25,000। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা নোট নম্বর ও যেটা বললো 11, এই যে 11-এ হচ্ছে আমাদের 2.5 লাখ, 25 লাখ টাকা ইজ আওয়ার রেভিনিউ। সো নোটেও ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আমরা ইনকাম স্টেটমেন্টের ফেসে এসে দেখলাম এখানে আসলে লেখা দরকার ছিল 11 নম্বর নোট, নোটগুলো চেঞ্জ করা দরকার ছিল, ওইটা ট্রায়াল ব্যালেন্স করতে। এইটা আমরা রেভিনিউ পেলাম। সো তাহলে ইনকাম স্টেটমেন্ট এখন যদি আপনি বলেন যে ইনকাম স্টেটমেন্টটা আমরা করার টপ লাইন, ইনকাম স্টেটমেন্ট টপ লাইন হচ্ছে রেভিনিউ। সেই রেভিনিউ হইতে পারে সেলস রেভিনিউ, হইতে পারে সার্ভিস রেভিনিউ, যে কোনো রেভিনিউ হইতে পারে। সো টপ লাইন যদি ম্যানুফ্যাকচারিং এ হয় তাহলে সেলস, যদি সার্ভিস হয় তাহলে সার্ভিস রেভিনিউ, হোয়াট এভার দ্য কেস ইজ কল রেভিনিউ। এটা কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার? আমি যেভাবে দেখালাম ওই উদাহরণ থেকে। জি স্যার। এবার আসেন সিওজিএস। এখানে সিওজিএস কেন নাই এটা আমি পরে ব্যাখ্যা করব না। এটা যেহেতু সার্ভিস অর্গানাইজেশন, সিওজিএস থাকবে, এখানে ভুল আছে, আমরা দেখাবো। আমি এবার এই সিওজিএস করার জন্য একটা আইএস নিয়ে ডিসকাশন করব, সেটা আপনার জরুরি। সেটা হচ্ছে আইএস 2 মূলত। এটার নাম হচ্ছে, আমরা নাম দিয়েছি রেভিনিউটা। আমরা দেখলাম উই আর শিওর about the revenue, how to calculate the revenue recognition according to IFRS 15 করব। করে আমরা দেখলাম যে আমরা রেভিনিউ রিকগনিশন করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে ওই পাস্ট যে জার্নাল এন্ট্রি করে এখান থেকে ট্রায়াল ব্যালেন্স, লেজার হয়ে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে ইনকাম স্টেটমেন্ট হিট করলো। দেন এই রেভিনিউর এগেইনস্টে ডেফিনেটলি দেয়ার শুড হ্যাভ দ্য ডাইরেক্ট কস্ট। সেটা যদি ম্যানুফ্যাকচারিং হয় তাহলে সিওজিএস, আর যদি ইয়ে হয় আপনার সার্ভিস বা আদার অর্গানাইজেশন হয় তখন হচ্ছে ডাইরেক্ট কস্ট হয়। তো সেইটা কিভাবে ক্যালকুলেট করে? যেহেতু ম্যানুফ্যাকচারিং এর জন্য হইলে বা মার্চেন্ডাইজের হলে আইএস 2 ইজ ইম্পর্টেন্ট, সেই জন্য আইএস 2টা একটু বলে নিচ্ছি চট করে। আইএস 2 এর স্কোপ হচ্ছে, এখানে কি স্কোপের ভিতরে আছে? আইএস 2 অ্যাপ্লাইজ অল দ্য ইনভেন্টরি এক্সেপ্ট কি work in progress arising under construction contract, including the directly related to the service contract. এই যে বললাম না একটু আগে উদাহরণ দিলাম যে আপনার নরমাল বাই সেল করা সমস্ত সিওজিএস হচ্ছে ইনভেন্টরি, এবং সিওজিএস এর হিসাব কিতাব আসবে হচ্ছে থ্রু আইএস 2 এক্সেপ্ট যদি কোনো রিয়েল এস্টেট কোম্পানি হয় বা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট হয়, কনস্ট্রাকশন কোম্পানি, সেটার এই স্কোপটা থাকবে হচ্ছে IFRS 15 এর আন্ডারে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আপনি বিভিন্ন রকম মানে ডেরিভেটিভ, বিভিন্ন রকম শেয়ার, বন্ড, এগুলা বাই সেল করেন, অথবা আপনার আদার রিলেটেড আপনার অ্যাকাউন্টস রিসিভেবল বা পেয়েবল থাকবে, সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এখানে থাকবে না, এর আন্ডারে থাকবে না। বায়োলজিক্যাল অ্যাসেট হচ্ছে IS 41 হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসেট। বায়োলজিক্যাল অ্যাসেট সম্পর্কে এক লাইনে বলে দেই, সেটা হচ্ছে অ্যাগ্রো বেস বিজনেস যেগুলো হয়, ল্যান্ড, তারপরে হচ্ছে যে গাছ, আপনার বায়োলজিক্যাল অ্যাসেট হতে পারে আপনার চা বাগানও তো স্যার আইএস 41 এর জন্য যাবে। হ্যাঁ সেটাই। তারপরে হচ্ছে আপনার সার্টেন ইনভেন্টরিজ আর exempt from the standard measurement rules, এটা হচ্ছে procedure of agriculture and forest product,
আর কমোডিটি ব্রোকারস এন্ড ডিলার্স হু মেজার দেয়ার ইনভেন্টরিজ এট ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল। এটা হচ্ছে ওই যে আমরা অনেক সময় শেয়ার ডিভেঞ্চার বিভিন্ন কিছু কিনে রাখি যেটা আসলে ডাইরেক্টলি আপনার কোনো প্রোডাক্ট না। সো ইনভেন্টরি সমস্ত ইনভেন্টরি চলে আসবে এক্সেপ্ট দিস। এটা একটু বলে নিলাম, ডেফিনেশন দরকার নেই, শুধু নেট রিয়েলাইজেবল ভ্যালু ইটস ইম্পর্টেন্ট। নেট রিয়েলাইজেবল ভ্যালু হচ্ছে the estimated selling price less the estimated cost of completion and estimated cost of necessary to make the sale. এই আপনার নেট রিয়েলাইজেবল ভ্যালু NRV, এইটা বলতে এখানে আমি বলে দিয়েছি, কেউ একজন বলবেন যে এটা বলতে কি বোঝা যাচ্ছে NRV, হোয়াট ইজ নেট রিয়েলাইজেবল ভ্যালু? স্যার প্রোডাক্টটা তৈরি করতে অ্যাকচুয়াল যে ভ্যালুটা হয় এর থেকে যে কস্ট গুলা থাকে, সাপোজ আমি একটা ফোন তৈরি করেছি, এই ফোনটা তৈরি করে যদি এই ফোনটার ভ্যালুটা হয় এই কস্ট গুলা টোটাল কস্ট যেমন ফোনের ব্যাটারি, ফোনের ক্যাচিং সবগুলো অ্যাসেম্বল করতে যে কস্টটা হয় সেটাকে রেট রিয়েলাইজেশন ভ্যালু বলে। না, আপনি একটু এভাবে বলি বিষয়টা, বিষয়টা এরকম যে আপনি আপনার কাছে লেটস সে 10টা বই আছে, হ্যাঁ, সেই বই আপনার বাসার থেকে কেউ কিনে নিয়ে যাবে না। তো বই আপনার কাছে আছে, আপনি বইটা ইম্পোর্ট করছেন বাইরের থেকে, এই বইটা বিক্রি করতে গেলে আপনাকে একটা মার্কেট প্লেসে যেতে হবে, ধরলাম নীলক্ষেতে আপনি যাবেন। তো এই যে আপনি বইটা যে নেট রিয়েলাইজেবল ভ্যালু মানে হচ্ছে যে টাকা আপনি বই সেল করতে পারবেন ওই টাকা বিয়োগ যাবে হচ্ছে এই বইয়ের যদি ইম্পোর্ট খরচ, তারপরে এর যত সার্ভিস চার্জ, আরেকটা জিনিস বাদ যাবে, সেই জিনিসটা হচ্ছে মানে সরি ভুল বলতেছি, সেটা হচ্ছে যে বইটা যে সেল করতে পারবেন, এই সেল করতে গেলে আপনার একটা কাজ হবে, কাজটা হচ্ছে যে নীলক্ষেতে যাইতে হবে, যাওয়ার জন্য আপনার খরচ আছে, এই খরচটা বাদ দিয়ে নিতে, অথবা দোকানদারকে একটু কমিশন দিতে হবে। তার মানে নেট রিয়েলাইজেবল মানে সেলস থেকে বিয়োগ যাবে সেলিং এক্সপেন্স। আর যদি প্রোডাক্টটা তৈরি না হয়ে থাকে তাহলে তো প্রোডাক্ট তৈরি করার খরচগুলো বাদ যাবে। মানে বিষয়টা এরকম, আমি আপনার সিম্পলিফাইড করি এভাবে, ধরেন আপনি বই আপনার কাছে আপনি ইম্পোর্ট করে এনেছেন, আপনার কাছে 10টা বই আছে, এই 10টা বই হচ্ছে আপনার 1000 টাকা করে 10,000 টাকা। আপনি জানেন যে এটা 10,000 টাকা সেল করা যাবে, কিন্তু এইটা কিন্তু নেট রিয়েলাইজেবল ভ্যালু না। নেট রিয়েলাইজেবল ভ্যালু কি? আপনি 10টা বই 10,000 টাকা সেল করতে পারবেন, কিন্তু আপনাকে একটা সিএনজি বা রিক্সা ভাড়া করে নীলক্ষেত যাইতে হবে। তো এখান থেকে যদি 500 টাকা খরচ হয়, ওই 500 টাকাও হচ্ছে আপনার এখান থেকে বাদ যাবে। আর একটা কি বাদ যাবে? আর একটা বাদ যাবে হচ্ছে এখানে যদি তাকে কোনো প্রফিট দিতে হয় দোকানদারকে, আপনি মনে করেন যে 10,000 টাকা লেখা আছে, কিন্তু দোকানদার বললো যে আমি তো 20 কিলো 10,000 টাকা, আমার লাভ কি, তারা 1,000 টাকা প্রফিট দিলেন, এই 1,000 টাকাও বাদ যাবে। এইটাকেই বলা হয় নেট রিয়েলাইজেবল ভ্যালু। এনিওয়ে, সেলিং কস্টটা বাদ যাচ্ছে, সেলিং কস্ট, হ্যাঁ সেলিং কস্টটা বাদ যাচ্ছে, রাইট। এখানে দেখেন বলা আছে the estimated selling price less the estimated cost of completion and estimated cost of necessary make them sell। আর কমপ্লিশন বলতে কি বোঝা যায়? ধরেন আপনি বইটা ইম্পোর্ট করে এনেছেন, 10টা বই আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনার হচ্ছে 10,000 টাকা, কিন্তু ওই বইয়ের জন্য একটা স্পেশাল প্যাকেজিং করতে হবে, কারণ ওই বইগুলো আপনি বাইরে থেকে এনেছেন, তো সুন্দর একটা সেলোফিনের চমৎকার একটা বক্সে ঢুকায় বইটা বিক্রি করতে হবে। ওই যে এক একটা বক্সের পিছনে যদি 30 টাকা খরচ হয়, তাহলে সেলিং প্রাইস থেকে 30 টাকাও বাদ দিতে হবে, কারণ এটা তো আপনাকে এই খরচ না করলে তো বিক্রি করতে পারছেন না। তার মানে মোট কথা হচ্ছে যে আপনি একটা জিনিস সেল করতে চান, সেই সেলস এর ভ্যালু থেকে যে টাকাগুলো খরচ হবে টু রিয়েলাইজ দিস সেল প্রসিড, ওই টাকা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা, সেটা নেট রিয়েলাইজেবল ভ্যালু, সোজা কথা, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা তো দেখলেন, আপনারা ফেয়ার ভ্যালু এগুলো দরকার নেই, মানে ডেফিনেশন আসবে। সো আমরা এখন হচ্ছে এই যে কস্ট অফ ইনভেন্টরি, এটা হচ্ছে কস্ট অফ পারচেস, কস্ট অফ কনভার্সন, তারপর হচ্ছে আদার কস্ট, ব্রিং দ্য ইনভেন্টরি ইন লোকেশন, ফাইন্যান্স কস্ট। এটার মানে হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যদি আপনি ফিনিশ গুড হয়, আপনি যদি মার্চেন্ডাইজিং ব্যবসা করেন, ইফ ইউর কোম্পানি ইজ এ মার্চেন্ডাইজিং কোম্পানি, দেন what you can do the import মানে ডাইরেক্ট পারচেস এবং ইম্পোর্ট কস্ট যোগ করলে হয়। কিন্তু ইফ ইউ আর এ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, তাহলে তো র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, কিন্তু এখানে আপনাকে কনভার্সন করতে হয়, লেবারের খরচ দিতে হয়, ওভারহেড খরচ দিতে হয়, এটা যোগ করে আপনার হচ্ছে ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে হবে।
আর অনেক সময় ফাইন্যান্স কস্ট, অর্থাৎ যদি ওয়ার্কিং ক্যাপিটাল মানে এইটা এই পারচেস করার জন্য, এই র মেটেরিয়াল পারচেস করার জন্য যদি ওয়ার্কিং ক্যাপিটাল নিতে হয় ব্যাংক থেকে, সেইটার চার্জও যাবে। এইটা আবার একটা পার্টিকুলার আইএস আছে, যে আইএসটাকে বলা হয় বরোইং কস্ট, আইএস 23। এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনাদেরকে দিয়ে দিব না, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইস্যু। তাহলে কস্ট অফ পারচেজের ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলটা এরকম, কস্ট অফ পারচেজে কি কি ঢুকবে? পারচেজ প্রাইস লেস টেস ডিসকাউন্ট এন্ড রিবেট। যদি আপনি মনে করেন যে ইম্পোর্ট করবেন, আপনাকে আপনি মনে করেন যে 10টা ল্যাপটপ ইম্পোর্ট করবেন ফ্রম চায়না। এই 10টা ল্যাপটপ ইম্পোর্ট করবেন বাংলাদেশে, হয়তো এটার জন্য খরচ 20,000 টাকা করে পার ল্যাপটপ। তো চায়নার লোক বলল যে আপনি 10টা না নিয়ে 15টা যদি নেন, 20,000 টাকা করে দাম, আপনি যদি 15টা নেন তাহলে আপনি 5% ট্রেড ডিসকাউন্ট দিব। হ্যাঁ, ডিসকাউন্ট, এই যে ট্রেড ডিসকাউন্ট। তখন আপনি যেটা করবেন, আপনি 15টা যদি ডিসিশন নেন, তাহলে আপনার পারচেস কস্টে কি যাবে? ওই আপনার 20,000 ইনটু 15টা যেটা অ্যামাউন্ট হয়, তার 95% ইজ ইওর কস্ট অফ পারচেস, বিকজ ওই টাকাটা তো ছাড় দিয়ে আসছেন। মোট কথা আপনি কেনার সময় নিশ্চয়ই ডিসকাউন্ট পেলে সেটা বাদ দিয়ে নিবেন। তো এইটা গেল একটা খরচ। এর সঙ্গে যোগ হবে এই ল্যাপটপ ইম্পোর্ট করলেন চায়নার থেকে, এই ইম্পোর্ট করার জন্য এলসির খরচ হইতে পারে, এবং ইম্পোর্ট করার জন্য ডিউটি হইতে পারে, এখানে কাস্টম ডিউটি থাকে, এটাও এখানে যোগ হবে। আর একটা জিনিস যোগ হবে হচ্ছে আদার ট্যাক্সেস আদার দেন দ্য সাবসিকুয়েন্ট রিকভারেবল বাই দ্য এন্টিটি ট্যাক্সিং অথরিটিস। এখন আমি ইম্পোর্ট করতে গেলে আমরা জানি এখানে অনেক সময় এআইটি হয়, তারপরে হচ্ছে এটিভি হয়, যেটাকে এখন এটি বলে। এটিভি ছিল অ্যাডভান্স স্টেট ভ্যাট, ওইটা এখন এটি বলে, হ্যাঁ, অ্যাডভান্স ট্যাক্স। অথবা অনেক সময় আমাদের ভ্যাট দিতে হয়, এন্ড ভ্যাটটা যদি পরবর্তীকালে রিবেট নিতে পারেন, অর্থাৎ ভ্যাট দিয়েছেন কিন্তু এই ভ্যাটটা আপনার আলটিমেট খরচ না, এটা আপনি পরবর্তীকালে কাস্টমার থেকে রিকভার করতে পারেন, তাহলে কস্ট অফ গুডস সোল্ডে যোগ হবে না। কিন্তু যদি ইরিকভারেবল হয়, অর্থাৎ ভ্যাটটা দিয়েছেন এটা আপনি আর ফেরত পাবেন না, তাহলে কস্ট অফ গুডস সোল্ডে ঢুকবে। আর একটা কি জিনিস ঢুকবে? ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং কস্ট। মানে আপনি যে এলসি ওপেন করলেন, যে আপনার সেই চায়নার থেকে যে জাহাজে করে, উড়োজাহাজে করে প্রোডাক্টটা আসলো, ওইখানে ফি, সিএনএফ এজেন্টের ফি, আপনার এটা আপনার হেড অফিসে বা আপনার ওয়্যার হাউসে আসা পর্যন্ত খরচ, এই সমস্ত খরচগুলো আপনার যোগ হবে। তাহলে কি বোঝা গেল যে এই যে আমি কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্টের একটা পার্ট, সেখানে আমার কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে কোন কোন খরচগুলো ম্যানুফ্যাকচারিং অথবা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি হলে কি কি খরচগুলো যোগ হয়, এটা কি বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। স্যার এক্সাইজ ডিউটিটা একটু যদি বলতেন। এক্সাইজ ডিউটিটা আমি বুঝি না স্যার, এক্সাইজ ডিউটিটা কি স্যার? এক্সাইজ ডিউটি হচ্ছে ওইটা হচ্ছে, হ্যাঁ, ওইটা একটা এক্সাইজ ডিউটি অনেক রকম হয়। একটা হচ্ছে ইম্পোর্ট স্টেজেও থাকে, আবার অনেক সময় এক্সাইজ ডিউটি থাকে হচ্ছে আপনার ওই যে অ্যাকাউন্ট মেনটেন করতে গেলে হয়, এটা রেট পাওয়া যায় না। এই জন্য এক্সাইজ ডিউটি মানে হচ্ছে কি, অনেক সময় দেখবেন যে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করতেছেন, আপনি একটা এক্সাইজ ডিউটি কাটে ব্যাংক, এটা হচ্ছে গভর্নমেন্টের ওয়ান কাইন্ড অফ লেভি। এই টাকাটা আসলে রিবেট পাওয়া যায় না, এটা আসলে ওই কস্ট অফ গুডস সোল্ড লেভিতে যোগ করে দিতে হয়। সো এইটা থাকে। এখানে দেখেন, এবিসি কোম্পানি পারচেজ র মেটেরিয়াল $75,000, the vendor gave a trade discount 2,000 টাকা। তারপর হচ্ছে ফায়ারফক্স পেইড ভ্যাট 5,000 টাকা। এই যে কোম্পানিটা, ফায়ারফক্স ভ্যাট একটা ভ্যাট পেইড করতেছে 5,000 টাকা। ট্রান্সপোর্টেশন খরচ 1,000 টাকা। দ্য কোম্পানি অলসো ইনকার্ড 2,000 টাকা টুয়ার্ডস ওয়্যারহাউস রেন্ট where the goods are stored. The cost of purchase তাহলে কত হবে? 75 থেকে এই 2,000 বাদ দিয়ে হচ্ছে 75 থেকে 2,000 বাদ যাবে ট্রেড ডিসকাউন্ট, তার সঙ্গে যোগ হবে হচ্ছে এই 5,000 টাকা ভ্যাট, এটা রিবেট পাবেন না ধরে নেওয়া হচ্ছে। আর হচ্ছে আপনার 5,000 টাকা ভ্যাট, আর 1,000 টাকা হচ্ছে আপনার কি হয়েছে, এইটা ট্রান্সপোর্টেশন খরচ। এই 2,000 টাকা ওয়্যার হাউসের রেন্ট এখানে যোগ হলো না, কেন হলো না বলেন তো? এই 2,000 টাকা কেন যোগ হলো না? এই যে ওয়্যার হাউসের রেন্টের 2,000 টাকা, এটা কস্ট অফ গুডস সোল্ডে কেন যোগ হলো না?
কারণ তো স্যার এটা তো ইম্পোর্টের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে না, এটা তো কস্ট অফ পারচেজ বলতে ওই পণ্যটা আপনার নিয়ে আসা পর্যন্ত, ওয়্যার হাউসে নিয়ে আসা পর্যন্ত যতগুলো কস্ট সেটা হচ্ছে কস্ট অফ পারচেজ হবে, বাট ওয়্যার হাউসের জন্য যে কস্ট সেটা তো কস্ট অফ পারচেজের ভিতরে ঢুকবে না। রাইট, এটা আসলে ইউ আর রাইট, বাট বলতে হবে এভাবে কথাটা, ডাইরেক্ট ডাইরেক্ট ওই ইম্পোর্ট বা ডাইরেক্ট পারচেজ, ইম্পোর্ট না ডাইরেক্ট পারচেজ, ইম্পোর্ট তো বটেই, বাট ডাইরেক্ট পারচেজ অফ দ্য র মেটেরিয়ালের সাথে এটা সম্পৃক্ত না। উপরেগুলো ডাইরেক্টলি ওই ম্যাটেরিয়াল কেনা এবং এটা ভেরিয়েবল কস্ট। আর এই 2000 টাকা যে ওয়্যার হাউসের রেন্ট, এটা একটা ফিক্সড খরচ, সারা মাসের যে টাকাটা এটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হিসেবে পরবর্তীকালে ভাগ হয়ে যাবে। এটা সিইউজিএস এ যাবে না, এটা যাবে নিচে সিইউজিএস এর পরে। আমরা একটুকে দেখলাম না, সেলস অথবা রেভিনিউ মাইনাস সিইউজিএস, তারপর পাই জিপি, জিপি থেকে আমরা বাদ দেই অ্যাডমিন, ফাইন্যান্স, মার্কেটিং খরচ, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ খরচের ভিতরে 2000 টাকা যাবে, নট অ্যাজ এ কস্ট অফ গুড সোল্ড। সো এখানে বলা আছে দ্য ওয়্যার হাউস রেন্ট ইজ নট অ্যাট্রিবিউট টু দ্য অ্যাকুইজিশন অফ দ্য গুড, সো নট ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ পারচেজ। সো আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা আসলে এই আইএসটা স্পেশালি ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং অফ গুডস এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য, সার্ভিস অর্গানাইজেশন এটা আসলে কম লাগে। কস্ট অফ কনভার্সন মানে ডাইরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড, আমরা জানি, ঠিক আছে। এখন এই কস্টিং এর মেথড আছে কি কি, কেউ বলতে পারবেন যে কস্ট, এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশনের মেথড কয়টা, কেউ একজন বলতে পারবেন? Sir, LIFO, FIFO, and weighted average, sir. ইউ ওয়ার রাইট। এটা যদি আপনি 2000 সালে অ্যানসারটা দিতেন, আপনি এটা ঠিক ছিল। আফটার 2002 বাট আফটার 2000 এই একটা চেঞ্জ আসছে, এটা আমরা এখনো অনেকেই খেয়াল করি নাই। সেটা হচ্ছে লিফো নামে এখন আর কোনো ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড নাই অ্যাজ পার IS2। সো লিফো বাদ হয়ে গেছে, এখন মূলত কস্ট ফর্মুলা মানে ভ্যালুয়েশন অফ ইউর ইনভেন্টরির দুইটা মেথড বা দুইটা ওয়ে আছে। একটা ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, as permitted by IS2, and oldest purchase sale first, মানে পুরনো স্টকটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা আগে কিনেছিলেন ওটা আগে বিক্রির ভিতরে কনসিডার করবেন, দ্যাট ইজ কল্ড ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে পারমিটেড বাই IS2, এটা হচ্ছে ইউনিট কস্ট ওয়েটেড অ্যাভারেজ, মানে আপনি 10 ইউনিট কিনেছিলেন 12 টাকা করে, এরপরে আরো 15 ইউনিট কিনেছেন 11 টাকা করে, এরপরে আরো 50 ইউনিট কিনেছেন 13 টাকা করে। এই অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ নাম্বার দিয়ে করাকে বলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট। আর লিফো যেটা আপনি বললেন, ওই লিফোটা ইজ নট পারমিটেড বাই IS2, এবং এটা ধরা হয় নিউয়েস্ট পারচেজকে, মানে লাস্টের পারচেজকে আগে আপনি কস্ট অফ গুডস সোল্ড চার্জ করবেন। সো এই মেথডটা আসলে এখন প্রহিবিটেড অ্যাজ পার IS2। বোঝা গেল? জি স্যার। ওকে, সো এখানে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল প্রবলেম আপনাদেরকে জিজ্ঞেস করে দিয়ে আমি এই সিইউজিএস এর আজকের ডিসকাশনটা শেষ করব। আমি আবার ওই জায়গায় চলে যাব। এখানে একটা ছোট্ট কেস দেওয়া হয়েছে। আমি আকিজে এক সময় ট্রেনিং করাইতাম, রেগুলার এখনো করাই। সো ওইখানের জন্য এটা এক্সাম্পলটা তখন ক্রিয়েট করেছিলাম। এখানে বলা হচ্ছে কস্ট অফ ইনভেন্টরি, ইনভেন্টরি হিসাবটা করার জন্য এখানে বলা হচ্ছে আকিজ গ্রুপ পারচেজ মোটরসাইকেল ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ and export them to Europe. তারা বিভিন্ন দেশ থেকে মোটরসাইকেল কিনে এবং পরবর্তীকালে ইউরোপে এক্সপোর্ট করে। আকিজ গ্রুপ হ্যাজ ইনকার্ড দিস এক্সপেন্স ডিউরিং 2021 সালে এই খরচগুলো করেছে। কি খরচ? কস্ট অফ পারচেজ বেসড অন দ্য ভেন্ডর ইনভয়েস, মানে যে টাকায়, মানে ভেন্ডরের কাছে যে টাকা কিনেছেন সেটা কস্ট অফ পারচেজ। তারপর হচ্ছে ট্রেড ডিসকাউন্ট অন পারচেজ, ইম্পোর্ট ডিউটি, freight and insurance on purchase, other handling costs relating to import, salaries of accounting department, brokerage commission payable to indenting agent for arranging import. Indenting agent মানে আপনারা জানেন, আর একটু বলে নেই। ইনডেন্টিং এজেন্ট হচ্ছে যে কোনো ফরেন কোম্পানি যারা ধরেন করে, ফরেন কোম্পানির যে মিডিয়েটর থাকে, যিনি হচ্ছে যে এখানে এই এক ধরনের ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউটর টাইপ থাকে, তাকে ইনডেন্টার বলে। অর্থাৎ আপনি ডাইরেক্টলি এলসি করে প্রোডাক্ট আনবেন, তাদের একজন লোকাল প্রতিনিধি থাকে। লেটস সে আপনি একটা প্রোডাক্টের
আমেরিকা থেকে আনবেন, ওর যদি লোকাল ইন্ডেন্টার থাকে যে এখানে ডিস্ট্রিবিউটর টাইপ, সেখানে স্টক মেনটেন করবেন, আপনাকে এলসি আমেরিকাই করে আনতে হবে, কিন্তু সে যেহেতু লোকাল এখানে আসে তাকে একটা ইন্ডেন্টিং কমিশন দিতে হয়। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এজেন্সি, মানে ব্রোকারেজ টাইপ, বুঝছেন, এটা করতে হয়। আচ্ছা, এরপরে আসেন সেলস কমিশন পেয়াবল টু সেলস এজেন্ট। সেলস এজেন্ট মানে আপনার প্রোডাক্টটা যে সেল করবে, এই যে মোটরসাইকেল যে আবার এক্সপোর্ট করবেন, এইখানে একটা সেলস এজেন্টের কমিশন আছে। আর একটা আছে আফটার সেলস ওয়ারেন্টি কস্ট। এখানে এ থেকে আই পর্যন্ত খরচ আছে। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি একটু আগে যে ডিসকাশনটা করলাম, based on this discussion you are required to answer the question, what organization is seeking your advice on which costs are permitted under IS2 to be incurred in the cost of inventory। এখন এই যে এ থেকে আই পর্যন্ত আছে, এর কোন কোনগুলো কস্ট অফ ইনভেন্টরিতে যাবে আর কোনগুলো যাবে না, আমাকে একটু বলেন, চিন্তা করে বলেন। স্যার কস্ট অফ পারচেজ এটা আসবে স্যার, এটার সঙ্গে থেকে বাদ যাবে ট্রেড ডিসকাউন্ট পারচেজ, এর সঙ্গে যুক্ত হবে ইম্পোর্ট ডিউটিস এন্ড হচ্ছে ফ্রাইট আউট বা ফ্রাইট ইন, তার সঙ্গে আদার্স হ্যান্ডেলিং কস্ট ডিরেক্টলি রিলেটেড টু দ্য পারচেজ দ্য ম্যাটেরিয়াল। স্যালারি অফ অ্যাকাউন্টিং আসবে না। ব্রোকারেজ কমিশন পেবল টু দ্য আইডেন্টিটি এজেন্ট অ্যারেঞ্জিং ইম্পোর্ট এটা আসবে স্যার, জি নম্বরও অ্যাড হবে। সেলস কমিশন পেবল টু সেলস এজেন্ট এটা আসবে না। আফটার সেলস ওয়ারেন্টি কস্ট এটাও আসবে না। আচ্ছা, উনি যে বললো, এটা কি বললেন, হাবিব বললেন না কে বললেন? সাকিব বললাম স্যার, সাকিব। আচ্ছা, বলেন তো অন্যরা কি একমত নাকি দ্বিমত? জি স্যার, আমি একমত স্যার, আমি একমত স্যার। ফাইন, তাহলে আপনারা মোটামুটি কিন্তু মানে IS2 অনুযায়ী বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। সো এখানে আইটেম এ বি সি ডি ই এন্ড জি আসবে আর পারমিটেড, আর কোনগুলো আসবে না, এই যে এইগুলো আসবে না, এই যে যেটা এফ আসবে না, তারপরে হচ্ছে যে এইচ আসবে না, আই আসবে না, এগুলো নাই, ঠিক আছে। সো ইটস ফ্যান্টাস্টিক, হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন। তো প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর জন্য এটুকু আসলে দরকার ছিল। এখন আমরা আবার ওই জায়গায় চলে যাই। তাহলে আমরা দেখেন, তাহলে কস্ট অফ গুডস সোল্ড যাই হোক না কেন আমরা পেয়ে গেলাম, তারপরে পেয়ে গেলাম হচ্ছে এটাকে গ্রস প্রফিট। এখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এখানে তিন ভাবে, নরমালি এটাকে বলে হচ্ছে ইনকাম স্টেটমেন্টের ফেস, আর এটাকে বলে নোট। কোনো কোনো জিনিস ফেসে দেখানো জরুরি, হ্যাঁ, সেটা ফেসে দেখানো জরুরি, আর কোনো কোনো জিনিস নোটে এনে, নোট থেকে ছোট করে এনে এখানে ফেসে দেখানো যায়। সো আমি আপনাকে এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স এবং ব্যাংক ফাইন্যান্স থাকলে ফাইন্যান্সিয়াল এক্সপেন্স এখানে আসে। এই শুরুতে যে হাবিব সাহেব কোশ্চেনটা করছিল, ওনার জন্য ইয়েটা দেই, যদি আপনি হচ্ছে যে ব্যাংক লোন নেন, ব্যাংক লোনের টাকাটার প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা আপনার ব্যালেন্স শিটে থাকবে অ্যাজ এ লায়াবিলিটি, আর এর যে ফাইন্যান্সিয়াল খরচ সেটা যদি ডাইরেক্ট র মেটেরিয়াল সংশ্লিষ্ট হয় তাহলে সিওজিএসির ভিতরে র মেটেরিয়ালের সাথে চলে যাবে। আদার দ্যান দ্যাট সমস্ত খরচে যাবে হচ্ছে কোথায়, এই যে হেডটা আছে, এটা যেহেতু একটা সার্ভিস অর্গানাইজেশন, এখানে ব্যাংক লোন নাই, এই জন্য শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স দেখাইছি। এখানে নতুন একটা হেড তখন অ্যাড হয়ে যাবে, এই হেডটার নাম দিব আমরা ফাইন্যান্স কস্ট বা ইন্টারেস্ট কস্ট। হ্যাঁ, ফাইন্যান্স কস্ট। এই তিনটা নিয়ে হবে হচ্ছে অপারেটিং এক্সপেন্স, সেটা বাদ দেওয়ার পরে এটা এই তিনটা মিলে নাম হলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স, এই তিনটার নাম। এই তাহলে জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে আমি পাচ্ছি অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটের সাথে অ্যাড এবং যোগ হবে কি, এই কম্প্রিহেনসিভ ইনকাম। তো এখানে কম্প্রিহেনসিভ ইনকাম কিছু নাই, থাকলে এটা যোগ বিয়োগ হতো। কম্প্রিহেনসিভ ইনকাম একটা এক্সাম্পল আমি দিয়ে দিব, অথবা আমি একটা ভিডিও এখনই দিয়ে দিচ্ছি, আপনারা বারবার করে দেখে নেবেন, হ্যাঁ, ওটা দেখলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তারপরে আপনার এখানে আসলে নেট প্রফিট বিফোর ট্যাক্স, দেন ইউ মাস্ট হ্যাভ টু চার্জ ইনকাম ট্যাক্স অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1994, এবং সেই অনুযায়ী চার্জ করবেন। তারপরে আপনি পাবেন হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স, এবং প্রফিট আফটার ট্যাক্সকে ভাগ দিবেন হচ্ছে আপনার এখানে যতগুলো শেয়ার আউটস্ট্যান্ডিং আছে সেটা দিয়ে ভাগ দিয়ে পার শেয়ার প্রতি ইনকাম, ইপিএস পার শেয়ার বের করতে হবে, আর্নিং পার শেয়ার। সো দিস ইজ দ্য ওয়ে টু প্রিপেয়ার ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো আমরা আরো 5 মিনিট, স্যার প্রভিশনটা কত পার্সেন্ট রাখতে হবে বা কিছু, এটার কোনো রুলস আছে কিনা স্যার? এখানে হচ্ছে যে আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের প্রতি বছর যে ফাইন্যান্স অ্যাক্ট হয়, মানে প্রতি বছর জুনের
জুন মাসের প্রথম বৃহস্পতিবার খেয়াল করে আপনার প্রতি বছরের জুন মাসের প্রথম বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ হয়, বাজেটের উপস্থাপন হয়, অ্যাপ্রুভ হয় হচ্ছে জুনের শেষে, বাট প্রেজেন্টেশন হয় প্রতি বছরে জুন মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার হচ্ছে বাজেট পেশ করে। বাজেটের সাথে একটা ফাইন্যান্স অ্যাক্ট দেয়। এই ফাইন্যান্স অ্যাক্টে বলা থাকে যে ট্যাক্স রেট কত হবে। যেমন এখন প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আছে আপনার 32.5%, মানে 32.5%। এটা একসময় 35% ছিল, তার আগে 37% ছিল, এরকম। এখন স্যার 30% না স্যার? 30%, হ্যাঁ, লাস্টে কমে, রাইট, লাস্টে আরেকটু কমছে, 30%, ইউ আর রাইট। সো 32.5 থেকে প্রতি বছরই কমছে। আমার একটা ওই বাজেটের প্রেজেন্টেশন, ওইটা আমি একটু দিয়ে দিব না, মানে নতুনটা তো এখন আসেনি, আগেরটাই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, সব ওখানে ছিল। আচ্ছা, তারপরে লিস্টেড কোম্পানি হইলে এটা আরো রেট কম, ব্যাংকিং কোম্পানির জন্য রেট বেশি। তো যে যদি আপনি টোবাকো ম্যানুফ্যাকচারিং হন, মানে যদি সিগারেট বিড়ি সিগারেট ব্যবসা করেন, তার রেট বেশি ট্যাক্স রেট। তো ট্যাক্স রেট হচ্ছে প্রত্যেকটা বিজনেসের, আইটি কোম্পানির জন্য ট্যাক্স ফ্রি। সো এরকম বিভিন্ন কোম্পানির জন্য ডিফারেন্ট ট্যাক্স রেট। অতএব সেইটা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী অ্যাপ্লিকেবল করে প্রভিশন করতে হবে। যদি এটা 30% হয় তাহলে এটা 30% প্রভিশন করতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার, তাহলে কোম্পানি রেট অনুযায়ী আমি প্রভিশনটা রাখবো, এই তো। রাইট। সো আজকে সোফার আমি আপনাদেরকে যে জিনিসগুলো বললাম, আমি এখন ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে ইনভেন্টরির একটা ইনভেন্টরি আইএস এর টোটাল একটা জিনিস আপনাদেরকে পোস্ট করে দিব আগামী শুক্রবারের আগে। দেখেন, আমি একটু সময় নিয়ে ক্লাসটা নিচ্ছি, কিন্তু চাচ্ছি আপনাদের নলেজটা সলিড হোক। আজকে অনেকগুলো প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে ডিসকাস করছেন, আমি পড়িও ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। এই ইনভেন্টরিটা দেখবেন প্রথম। সেকেন্ড, আমি আরেকটা ভিডিও দিব হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে, ওটা দেখবেন এবং নেক্সট ক্লাসে কোশ্চেন করবেন। আরেকটা জিনিস দিব হচ্ছে এই যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এখানে এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি নাই যেহেতু এটা একটা খুবই এলিমেন্টারি ডকুমেন্ট, বাট কি কি জিনিস থাকতে পারে না পারে তার একটা ভিডিও দেবো। এই তিনটা ভিডিও একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। যদি কিছু না বুঝেন নেক্সট ক্লাসে আগে জিজ্ঞেস করবেন, আমি ক্লিয়ার করে দিব। তাহলে কিন্তু আপনাদের এই নলেজ গুলো সলিড হবে। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে আজকের মধ্যে শেষ করব। স্যার, ইনকাম ট্যাক্সের যে ভ্যালুয়েশন, এটা তো একটু চেঞ্জ আসছে, মানে গতকালকে নিউজে দেখলাম স্যার। হ্যাঁ, এটার উপর একটা ভিডিও দিবেন স্যার? ওইটার উপরে আমি ওই কাজটাই করতেছি, আপনাদেরকে একদম ফ্রি একটা টোটাল কম্প্রিহেনসিভ লার্নিং আমি দিব। ওইটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। নেক্সট ওইটা আপনার সুবিধা হবে, আমি দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। শেষ করি আজকে। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। স্যার।